নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের শহরের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনারা শুনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্টনীড় আর তার প্রথম পর্ব। সেই পর্বে চারুলতা, তার স্বামী ভূপতি এবং অমল, চারুলতার ভাই উমাপদ এবং তার স্ত্রী মন্দাকিনীকে নিয়ে একটি গল্প, যেখানে চারুলতা নতুন লেখা শুরু করছে, যেখানে অমল কলেজে পড়াকালীন আস্তে আস্তে লেখক হয়ে উঠছে। চারুলতা তাকে উৎসাহ দেয়। একদিন চারুলতাকে লুকিয়েই তার লেখা ছাপা হলো। সেই মান অভিমান আস্তে আস্তে চারুলতাকেই একদিন লেখিকা করে তুলল। চারুলতার লেখাও কাগজে ছাপা হলো। এবার শুরু হলো আসল দ্বন্দ্বের খেলা। কি হলো তারপর চারুলতার, কি হলো অমলের অভিমানের? আসুন শুনে নিই এই পর্বে। তাহলে শুরু হচ্ছে আজকে নষ্টনীড়ের দ্বিতীয় পর্ব। সন্ধ্যের সময় বারান্দার টব থেকে জুঁইফুলের গন্ধ আসছিল। ছিন্ন মেঘের ভেতর দিয়ে স্নিগ্ধ আকাশে তারা দেখা যাচ্ছিল। আজ চারু চুল বাঁধেনি, কাপড়ও ছাড়েনি। জানলার কাছে অন্ধকারে বসে আছে। মৃদু বাতাসে আস্তে আস্তে তার খোলা চুল উড়ছে এবং তার চোখ দিয়ে এমন ঝরঝর করে কেন জল পড়ছে তা সে নিজেই বুঝতে পারছে না। এমন সময় ভূপতি ঘরে প্রবেশ করল। তার মুখ অত্যন্ত ম্লান, হৃদয় ভারাক্রান্ত। ভূপতির আসবার সময় এটা নয়। কাগজের জন্য লিখে প্রুফ দেখে অন্তঃপুরে আসতে তার প্রায় বিলম্ব হয়। আজ সন্ধ্যার পরেই যেন কোন সান্ত্বনা প্রত্যাশায় চারুর কাছে সে উপস্থিত হল। ঘরে প্রদীপ জ্বলছিল না। খোলা জানালার ক্ষীণ আলোকে ভূপতি চারুকে অস্পষ্ট দেখতে পেল। ধীরে ধীরে পশ্চাতে এসে দাঁড়াল। পদশব্দ শুনতে পেয়েও চারু মুখ ফিরাল না। মূর্তিটির মতো স্থির হয়ে কঠিন হয়ে বসে রইল। ভূপতি একটু আশ্চর্য হয়ে ডাকল, চারু। ভূপতির কণ্ঠস্বরে সচকিত হয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। ভূপতি এসেছে সে মনে করেনি। ভূপতি চারুর মাথার চুলের মধ্যে আঙুল বুলাতে বুলাতে স্নেহার্দ্র কণ্ঠে জিজ্ঞাসা করল, অন্ধকারে তুমি একলা টিচে বসে আছো চারু? মন্দা কোথায় গেল? চারু যেমনটি আশা করেছিল, আজ সমস্ত দিন তার কিছুই হলো না। সে নিশ্চয়ই স্থির করেছিল অমল এসে ক্ষমা চাইবে। সেই জন্য সে প্রস্তুত হয়ে প্রতীক্ষা করছিল। এমন সময় ভূপতির অপ্রত্যাশিত কণ্ঠস্বরে সে যেন আত্মসংবরণ করতে পারল না, একেবারে কেঁদে ফেলল। ভূপতি ব্যস্ত হয়ে ব্যথিত হয়ে জিজ্ঞাসা করল, চারু, কি হয়েছে চারু? কি হয়েছে তা বলা শক্ত। এমনি কি হয়েছে? বিশেষ তো কিছু হয়নি। অমল নিজের নতুন লেখা প্রথমে তাকে না শুনিয়ে মন্দাকে শুনিয়েছে। এই কথা নিয়ে ভূপতির কাছে সে কি নালিশ করবে? শুনলে কি ভূপতি হাসবে না? এই তুচ্ছ ব্যাপারের মধ্যে গুরুতর নালিশের বিষয় যে কোনখানটা লুকিয়ে আছে তা খুঁজে বের করা চারুর পক্ষে অসাধ্য। অকারণে সে যে কেন এত অধিক কষ্ট পাচ্ছে এটা সম্পূর্ণ বুঝতে না পেরে তার কষ্টের বেদনা আরও বেড়ে উঠেছে। ভূপতি বলল, বলো না চারু, তোমার কি হয়েছে? আমি কি তোমার উপর কোনো অন্যায় করেছি? তুমি তো জানোই কাগজের ঝঞ্ঝাট নিয়ে আমি কীরকম ব্যতিব্যস্ত হয়ে আছি। যদি তোমার মনে কোনো আঘাত দিয়ে থাকি সে আমি ইচ্ছে করে দিইনি। ভূপতি এমন বিষয়ে প্রশ্ন করছে যার একটি জবাব দেবার নেই। সেজন্য চারু ভেতরে ভেতরে অধীর হয়ে উঠল। মনে হতে লাগলো ভূপতি এখন তাকে নিষ্কৃতি দিয়ে ছেড়ে গেলে সে বাঁচে। ভূপতি দ্বিতীয়বার কোনো উত্তর না পেয়ে পুনর্বার স্নেহসিক্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, আমি সর্বদা তোমার কাছে আসতে পারিনি চারু, সেই জন্য আমি অপরাধী। কিন্তু আর হবে না। এখন থেকে দিন রাত কাগজ নিয়ে থাকবো না।
আমাকে তুমি যতটা চাও ততটাই পাবে। চারু অধীর হয়ে বলল, সেজন্য নয়। ভূপতি বলল, তবে কি জন্য? এই বলে সে খাটের ওপর বসল। চারু বিরক্তির স্বর গোপন করতে না পেরে বলল, সে এখন থাক, রাত্রে বলবো। ভূপতি মুহূর্তকাল স্তব্ধ থেকে বলল, আচ্ছা এখন থাক। এই বলে সে আস্তে আস্তে উঠে বাইরে চলে গেল। তার নিজের কি একটা কথা বলবার ছিল, সেটা আর বলা হলো না। ভূপতি যে একটা ক্ষোভ পেয়ে গেল, চারুর কাছে সেটা অগোচর রইল না। মনে হলো ফিরে ডাকি, কিন্তু ডেকে কি কথা বলবে? অনুতাপ তাকে বিদ্ধ করল, কিন্তু কোনো প্রতিকার সে খুঁজে পেল না। রাত্রি হল। চারু আজ সবিশেষ যত্ন করে ভূপতির রাত্রের আহার সাজাল এবং নিজে পাকা হাতে করে বসে রইল। এমন সময় শুনতে পেল মন্দা উচ্চস্বরে ডাকছে, ব্রজ, ব্রজ। ব্রজ চাকর সাড়া দিলে জিজ্ঞাসা করল, অমলবাবুর খাওয়া হয়েছে কি? ব্রজ উত্তর করল, হয়েছে। মন্দা বলল, খাওয়া হয়ে গেছে, অথচ পান নিয়ে গেলি নে? মন্দা ব্রজকে অত্যন্ত তিরস্কার করতে লাগল। এমন সময় ভূপতি অন্তঃপুরে এসে আহারে বসল। চারু পাকা করতে লাগল। চারু আজ প্রতিজ্ঞা করেছিল ভূপতির সঙ্গে প্রফুল্ল স্নিগ্ধভাবে কথা বলবে। কথাবার্তা আগে থেকেই ভেবে প্রস্তুত করে বসেছিল, কিন্তু মন্দার কণ্ঠস্বরে তার বিস্তৃত আয়োজন সমস্ত ভেঙে দিল। আহারকালে ভূপতিকে সে একটি কথাও বলতে পারল না। ভূপতিও অত্যন্ত বিমর্ষ অন্যমনস্ক হয়েছিল। সে ভালো করে খেল না। চারু একবার কেবল জিজ্ঞাসা করল, কিছু খাচ্ছ না যে? ভূপতি প্রতিবাদ করে বলল, কেন, কম খাইনি তো। শয়নঘরে উভয় একত্র হলে ভূপতি বলল, আজ রাত্রে তুমি কি বলবে বলেছিলে? চারু বলল, দেখো, কিছুদিন থেকে মন্দার ব্যবহার আমার ভালো বোধ হচ্ছে না। ওকে এখানে রাখতে আমার সাহস হয় না। ভূপতি বলল, কেন, কি করেছে? চারু বলল, অমলের সঙ্গে ও এমনভাবে চলে যে দেখলে লজ্জা হয়। ভূপতি হেসে উঠে বলল, হ্যাঁ, তুমি পাগল হয়েছ? অমল ছেলে মানুষ, সেদিনকার ছেলে। চারু বলল, তুমি তো ঘরের খবর কিছুই রাখো না, কেবল বাইরের খবর কুড়িয়ে বেড়াও। যাই হোক, বেচারা দাদার জন্য আমি ভাবি। তিনি কখন খেলেন না খেলেন মন্দা তার কোনো খোঁজ রাখে না, অথচ অমলের পান থেকে চুন খসে গেলেই চাকর বাকরদের সঙ্গে বকাবকি করে অনর্থ করে। ভূপতি বলল, তোমরা মেয়েরা কিন্তু ভারী সন্দেহ করো, তা বলতে হয়। চারু রেগে বলল, আচ্ছা বেশ, আমরা সন্দেহ করি, কিন্তু বাড়িতে আমি এ সমস্ত বেহায়াপানা হতে দেব না, তা বলে রাখছি। চারুর এই সমস্ত অমূলক আশঙ্কায় ভূপতি মনে মনে হাসল, খুশিও হল। গৃহ যাতে পবিত্র থাকে, দাম্পত্য ধর্মে আনুমানিক কাল্পনিক কলঙ্ক লেশমাত্র স্পর্শ না করে, এজন্য শ্রাদ্ধী স্ত্রীদের যে অতিরিক্ত সতর্কতা, যে সন্দেহাকুল দৃষ্টিক্ষেপ, তার মধ্যে একটা মাধুর্য এবং মহত্বও আছে। ভূপতি শ্রদ্ধায় ও স্নেহে চারুর ললাট চুম্বন করে বলল, এই নিয়ে গোল করার আর কোনো দরকার হবে না। উমাপদ ময়নমনসিংহে প্র্যাকটিস করতে যাচ্ছে, মন্দাকেও নিয়ে যাবে। অবশেষে নিজের দুশ্চিন্তা এবং এই সকল অপ্রীতিকর আলোচনা দূর করে দেওয়ার জন্য ভূপতির টেবিল থেকে একটা খাতা তুলে নিয়ে বলল, তোমার লেখা আমাকে শোনাও না চারু। চারু খাতা কেড়ে নিয়ে বলল, এ তোমার ভালো লাগবে না, তুমি ঠাট্টা করবে। ভূপতি এই কথায় কিছু ব্যথা পেল, কিন্তু তা গোপন করে হেসে বলল, আচ্ছা আচ্ছা, আমি ঠাট্টা করব না। এমন স্থির হয়ে শুনব যে তোমার ভ্রম হবে আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু ভূপতি আমল পেল না। দেখতে দেখতে খাতাপত্র নানা আবরণ আচ্ছাদনের মধ্যে অন্তর্হিত হয়ে গেল। সকল কথা ভূপতি চারুকে বলতে পারেনি। উমাপদ ভূপতির কাগজখানির কর্মাধ্যক্ষ ছিল।
চাঁদা আদায়, ছাপাখানা ও বাজারে দেনাশো, চাকরদের বেতন দেওয়া, এ সমস্তই উমাপদর উপর ভার ছিল। ইতিমধ্যেই হঠাৎ একদিন কাগজওয়ালার কাছ থেকে উকিলের চিঠি পেয়ে ভূপতি আশ্চর্য হয়ে গেল। ভূপতির কাছ থেকে তাদের ২৭০০ টাকা পাওনা জানিয়েছে। ভূপতি উমাপদকে ডেকে বলল, এ কী ব্যাপার? এ টাকা তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। কাগজের দেনা ৪-৫০০ বেশি তো হওয়ার কথা নয়। উমাপদ বলল, নিশ্চয়ই এরা ভুল করেছে। কিন্তু আর চাপা রইল না। কিছুকাল থেকেই উমাপদ এইরূপ ফাঁকি দিয়ে আসছে। কেবল কাগজ সম্বন্ধে নয়, ভূপতির নামে উমাপদ বাজারে অনেক দেনা করেছে। গ্রামে সে যে একটা পাকা বাড়ি তৈরি করেছে এবং মাল মশলার কতক ভূপতির নামে লিখিয়েছে, এবং অধিকাংশ কাগজের টাকা থেকেই সেটা শোধ হয়েছে। যখন নিতান্তই ধরা পড়ল, তখন সে রুক্ষস্বরে বলল, আমি তো আর নিরুদ্দেশ হচ্ছি নে, কাগজ করে আমি ক্রমে ক্রমে শোধ দেব। তোমার সিকি পয়সার দেনা যদি থাকে তবে আমার নাম উমাপদ নয়। তার নামের ব্যত্যয়ে ভূপতির কোনো সান্ত্বনা ছিল না। অর্থের ক্ষতিতে ভূপতি তত ক্ষুণ্ণ হয়নি, কিন্তু অকস্মাৎ এই বিশ্বাসঘাতকতায় সে যেন ঘর থেকে শূন্যের মধ্যে পা ফেলল। সেই দিন সে অকালে অন্তঃপুরে গিয়েছিল। পৃথিবীতে একটা যে নিশ্চয়ই বিশ্বাসের স্থান আছে, সেইটা ক্ষণকালের জন্য অনুভব করে আসতে তার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছিল। চারু তখন নিজের দুঃখে সন্ধ্যাদীপ নিবিয়ে জানলার কাছে অন্ধকারে বসেছিল। উমাপদ পরদিনে ময়মনসিংহে যেতে প্রস্তুত। বাজারের পাওনাদাররা খবর পাবার পূর্বেই সে সরে পড়তে চায়। ভূপতি ঘৃণাপূর্বক উমাপদর সাথে কথা বলল না। ভূপতির সেই মৌনাবস্থা উমাপদর সৌভাগ্য বলে জ্ঞান করল। অমল এসে জিজ্ঞাসা করল, মন্দা বৌঠান, এ কী ব্যাপার? জিনিসপত্র গোছাবার ধুম যে? মন্দা বলল, আর ভাই, যেতে তো হবেই, চিরকাল কি থাকবো? অমল বলল, যাচ্ছ কোথায়? মন্দা বলল, দেশে। অমল বলল, কেন? এখানে অসুবিধাটা কি হলো? মন্দা বলল, অসুবিধে কি আমার বলো? তোমাদের ৫ জনের সঙ্গে ছিলুম, সুখেই ছিলুম, কিন্তু অন্যের অসুবিধে হতে লাগলো যে। এই বলে চারুর ঘরের দিকে কটাক্ষ করল। অমল গম্ভীর হয়ে চুপ করে রইল। মন্দা বলল, ছি ছি, কি লজ্জা! বাবু কি মনে করলেন? অমল এই কথা নিয়ে আর অধিক আলোচনা করল না। এইটুকু স্থির করল, চারু তাদের সম্বন্ধে দাদার কাছে এমন কথা বলেছে যা বলবার নয়। অমল বাড়ি থেকে বাইরে রাস্তায় বেড়াতে লাগলো। তার ইচ্ছা ছিল এই বাড়িতে আর ফিরে না আসে। দাদা যদি বৌঠানের কথায় বিশ্বাস করে তাকে অপরাধী মনে করে থাকেন, তবে মন্দা যে পথে গেছে তাকেও সে পথেই যেতে হবে। মন্দাকে বিদায় এক হিসেবে অমলের প্রতিও নির্বাসনের আদেশ। সেটা কেবল মুখ ফুটে বলা হয়নি এই মাত্র। এরপর কর্তব্য খুব সুস্পষ্ট, এক দণ্ড এখানে থাকা যায় না। কিন্তু দাদা যে তার সম্বন্ধে কোনো প্রকার অন্যায় ধারণা মনে মনে পোষণ করে থাকেন, সে তো হতে পারে না। এতদিন তিনি অক্ষুণ্ণ বিশ্বাসে তার ঘরে স্থান দিয়ে পালন করে আসছেন। সে বিশ্বাসে যে অমল কোনো অংশে আঘাত দেয়নি, সে কথা দাদাকে না বুঝিয়ে সে কেমন করে যাবে? ভূপতি তখন আত্মীয়র কৃতজ্ঞতা, পাওনাদারের তাড়না, উচ্ছৃঙ্খল হিসাবপত্র এবং শূন্য তহবিল নিয়ে মাথায় হাত দিয়ে ভাবছিল। তার এই শুষ্ক মনোদুঃখের কেউ দূষর ছিল না। চিত্তবেদনা এবং ঋণের সঙ্গে একলা দাঁড়িয়ে যুদ্ধ করবার জন্য ভূপতি প্রস্তুত হচ্ছিল। এমন সময় অমল ঝড়ের মতো ঘরের মধ্যে প্রবেশ করল। ভূপতি নিজের অগাধ চিন্তার মধ্যে থেকে হঠাৎ চমকিয়ে উঠল। বলল, খবর কি অমল? অকস্মাৎ মনে হলো অমল বুঝি আর এক গুরুতর দুঃসংবাদ নিয়ে এসেছে। অমল বলল, দাদা, আমার ওপর তোমাদের কি কোনো রকম সন্দেহের কারণ হয়েছে? ভূপতি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তোমার ওপর সন্দেহ?
মনে মনে ভাবল, সংসার যেরকম দেখছে তাতে কোনোদিনও অমলকে সন্দেহ করব সেটা আশ্চর্য কিছু নয়। অমল বলল, বৌঠান কি আমার চরিত্র সম্বন্ধে তোমার কাছে কোনো রকম দোষারোপ করেছেন? ভূপতি ভাবল, ওহ, এই ব্যাপার, বাঁচা গেল স্নেহের অভিমান। সে মনে করেছিল সর্বনাশের ওপর বুঝি আর একটা কিছু সর্বনাশ ঘটেছে, কিন্তু গুরুতর সংকটের সময়ও এই সকল তুচ্ছ বিষয়ে কর্ণপাত করতে হয়। সংসারে এদিকে সাঁকোও নড়বে না, অথচ সেই সাঁকোর ওপর দিয়ে তাকে শাঁকের আটিগুলো পার করার জন্য তাগিদও করতে ছাড়বে না। অন্য সময় হলে ভূপতি অমলকে পরিহাস করত, কিন্তু আজ তার সেই প্রফুল্লতা ছিল না। সে বলল, পাগল হয়েছ নাকি? অমল আবার জিজ্ঞাসা করল, বৌঠান কিছু বলেননি? ভূপতি বলল, তোমাকে ভালোবাসেন বলে যদি কিছু বলেও থাকেন তাতে রাগ করবার কোনো কারণ নেই। অমল বলল, কাজকর্মের চেষ্টায় আমার এখন অন্যত্র যাওয়া উচিত। ভূপতি ধমক দিয়ে বলল, অমল, তুমি কি ছেলে মানুষই করছো তার ঠিক নেই, এখন পড়াশোনা করো, কাজকর্ম পরে হবে। অমল বিমর্ষ মুখে চলে আসলো। ভূপতি তার কাগজে গ্রাহকদের মূল্যপ্রাপ্তির তালিকার সাথে 3 বছরের জমা খরচের হিসাব মেলাতে বসে গেল। অমল স্থির করল বৌঠানের সঙ্গে মোকাবিলা করতে হবে। এই কথাটা শেষ না করে সে ছাড়বে না। বৌঠানকে যে সকল শক্ত শক্ত কথা শোনাবে মনে মনে তার আবৃত্তি করে চলল। মন্দা চলে গেলে চারু সংকল্প করল অমলকে সে নিজে ডেকে পাঠিয়ে তার রোষ শান্তি করবে, কিন্তু একটা লেখার উপলক্ষ করে ডাকতে হবে। অমলকে একটা লেখার অনুকরণ করে অমাবস্যার আলো নামে সে একটা প্রবন্ধ রচনা করেছে। চারু এইটুকু বুঝেছে যে তার স্বাধীন ছাঁদের লেখা অমল পছন্দ করে না। পূর্ণিমা তার সমস্ত আলোক প্রকাশ করে বলে চারু তার নতুন রচনায় পূর্ণিমাকে অত্যন্ত ভৎসনা করে লজ্জা দিয়েছে। লিখেছে, অমাবস্যার অতল স্পর্শ, অন্ধকারের মধ্যে ষোলকলা চাঁদের সমস্ত আলোক স্তরে স্তরে আবদ্ধ হয়ে আছে, তার এক রশ্মিও হারিয়ে যায়নি। তাই পূর্ণিমার ঔজ্জ্বল্যতা অপেক্ষা অমাবস্যার কালিমা পরিপূর্ণতর, ইত্যাদি। অমল নিজের সকল লেখাই সকলের কাছে প্রকাশ করে এবং চারু তা করে না। পূর্ণিমা অমাবস্যা তুলনার মধ্যে কি সেই কথাটারই আভাস আছে? এদিকে এই পরিবারের তৃতীয় ব্যক্তি ভূপতি কোনো আসন্ন ঋণের তাগিদ থেকে মুক্তিলাভের জন্য তার পরম বন্ধু মতিলালের কাছে গিয়েছিল। মতিলালকে সংকটের সময় ভূপতি কয়েক হাজার টাকা ধার দিয়েছিল। সেদিন অত্যন্ত বিব্রত হয়ে সে টাকাটা চাইতে গিয়েছিল। মতিলাল স্নানের পর গা খুলে পাখার হাওয়া লাগাচ্ছিল এবং একটা কাঠের বাক্সের ওপর কাগজ মেলে এবং অতি ছোট অক্ষরে দুর্গা নাম লিখছিল। ভূপতিকে দেখে অত্যন্ত হৃদ্যতার সঙ্গে বলল, এসো এসো, আজকাল তো তোমার দেখা পাওয়ার জোরই নেই। মতিলাল টাকার কথা শুনে আকাশ পাতাল চিন্তা করে বলল, কোন টাকার কথা বলছো? এর মধ্যে তোমার কাছে কিছু নিয়েছি নাকি? ভূপতি সাল তারিখ স্মরণ করে দিলে মতিলাল বলল, ও, সেটা তো অনেক দিন হলো তামাদি হয়ে গেছে। ভূপতির চোখে তার চতুর্দিকের চেহারা সমস্ত যেন বদলে যেতে লাগলো। সংসারের যে অংশ থেকে মুখোশ খসে পড়ল সে দিকটা দেখে আতঙ্কে ভূপতির শরীর কণ্টকিত হয়ে উঠল। হঠাৎ বন্যা এসে পড়লে ভীত ব্যক্তি যেখানে সকলের চেয়ে উচ্চ চূড়া দেখে সেখানে যেমন ছুটে যায়, সংশয়াক্রান্ত বহিঃসংসার থেকে ভূপতি তেমনি বেগে অন্তঃপুরে প্রবেশ করল। মনে মনে বলল, আর যাই হোক, চারু তো আমাকে বঞ্চনা করবে না। চারু তখন খাটে বসে কোলের ওপর বালিশ এবং বালিশের ওপর খাতা রেখে ঝুঁকে পড়ে এক মনে লিখছিল। ভূপতি যখন নিতান্তই তার পাশে এসে দাঁড়ালো তখনই তার চেতনা হলো। তাড়াতাড়ি তার খাতাটা পায়ের নিচে চেপে বসল।
মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা বোধ হয়। চারু এমন অনাবশ্যক সত্বরতার সাথে তার লেখা গোপন করল দেখে ভূপতির মনে বড় বাজল। ভূপতি ধীরে ধীরে খাটের উপর চারুর পাশে বসল। চারু তার রচনার স্রোতে অনপেক্ষিত বাধা পেয়ে ভূপতির কাছে হঠাৎ খাতা লুকোবার ব্যস্ততায় অপ্রতিভ হয়ে কোনো কথা জুগিয়ে উঠতে পারল না। সেদিন ভূপতি নিজের কিছু দেবার বা বলবার ছিল না। সে রিক্ত হস্তে চারুর নিকটে প্রার্থী হয়ে এসেছিল। চারুর কাছ থেকে আশঙ্কাধর্মী ভালোবাসার কোনো একটা প্রশ্ন, একটা কিছু আদর পেলেই তার ক্ষত যন্ত্রণায় ওষুধ পড়ত। কিন্তু হ্যাদের লক্ষ্মী হইল লক্ষ্মী ছাড়া। এক মুহূর্তে প্রয়োজনে প্রীতি ভাণ্ডারের চাবি চারু যেন কোনখানে খুঁজে পেল না। উভয়ের সুকঠিন মৌনে ঘরে নীরবতা অত্যন্ত নিবিড় হয়ে আসলো। খানিকক্ষণ নিতান্ত চুপচাপ থেকে ভূপতি নিঃশ্বাস ফেলে খাট ছেড়ে উঠে দাঁড়াল এবং ধীরে ধীরে বাইরে চলে আসলো। সেই সময় অমল বিস্তর শক্ত শক্ত কথা মনের মধ্যে বোঝাই করে নিয়ে চারুর ঘরের দিকে দ্রুত পদে আসছিল। পথের মধ্যে অমল ভূপতির অত্যন্ত শুষ্ক বিবর্ণ মুখ দেখে উদ্বিগ্ন হয়ে থামল এবং জিজ্ঞাসা করল, দাদা, তোমার অসুখ করেছে? অমলের স্নিগ্ধ স্বর শুনবা মাত্র ভূপতির সমস্ত হৃদয় তার অশ্রু রাশি নিয়ে বুকের মধ্যে যেন ফুলে উঠল। কিছুক্ষণ কোনো কথা বার হল না। সবলে আত্মসংবরণ করে ভূপতি আর্দ্রস্বরে বলল, কিছু হয়নি অমল। এবারে কাগজে তোমার কোনো লেখা বেরিয়েছে কি? অমল শক্ত শক্ত কথা যা সঞ্চয় করেছিল তা কোথায় গেল? তাড়াতাড়ি চারুর ঘরে এসে জিজ্ঞাসা করল, বৌঠান, দাদার কি হয়েছে বলো দেখি। চারু বলল, কই, তা তো কিছু বুঝতে পারলুম না। অন্য কাগজে বোধ ওর কাগজকে গাল দিয়ে থাকবে। অমল মাথা নাড়ল। না ডাকতেই অমল আসলো এবং সহজভাবে কথাবার্তা আরম্ভ করে দিল দেখে চারু অত্যন্ত আরাম পেল। একেবারেই লেখার কথা বাড়ল। বলল, আজ আমি অমাবস্যার আলো বলে একটা লেখা লিখছিলুম। আর একটু হলেই তিনি দেখে ফেলছিলেন। চারু নিশ্চয়ই স্থির করেছিলেন তার নতুন লেখাটা দেখবার জন্য অমল পীড়াপিড়ি করবে। সেই অভিপ্রায় খাতাখানা একটু নাড়াচাড়াও করল। কিন্তু অমল একবার তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ চারুর মুখের দিকে চাইল। কি বুঝল, কি ভাবল জানি না, চকিত হয়ে উঠে পড়ল। পর্বত পথে চলতে চলতে হঠাৎ একসময় মেঘের কুয়াশা কাটা মাত্র পথিক যেমন চমকে উঠে দেখে যে সহস্র হস্ত গভীর গহ্বরের মধ্যে পা বাড়াতে যাচ্ছিল, অমল কোনো কথা না বলে একেবারে ঘর থেকে বের হয়ে গেল। চারু অমলের এই অভূতপূর্ব ব্যবহারের কোনো তাৎপর্য বুঝতে পারল না। পরদিন ভূপতি আবার অসময়ে শয়নঘরে এসে চারুকে ডাকল। বলল, চারু, অমলের একটা ভালো বিবাহের প্রস্তাব এসেছে। চারু একটু অন্যমনস্ক ছিল। বলল, ভালো কি এসেছে? ভূপতি বলল, বিয়ের সম্বন্ধ। চারু বলল, কেন, আমাকে কি পছন্দ হলো না? ভূপতি উচ্চস্বরে হেসে বলল, তোমাকে পছন্দ হলো কি না সে কথা এখনো অমলকে জিজ্ঞাসা করা হয়নি। যদি বা হয়েই থাকে, আমার তো একটা ছোটখাটো দাবি আছে, সে আমি ফস করে ছাড়ছি নে। চারু বলল, আহ, কি বকছো তার ঠিক নেই। তুমি যে বললে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। চারুর মুখ লাল হয়ে উঠল। ভূপতি বলল, তাহলে কি ছুটে তোমাকে খবর দিতে আসতুম? বকশিস পাবার তো আশা ছিল না। চারু বলল, অমলের সম্বন্ধ এসছে? বেশ তো, তাহলে আর দেরি কেন? ভূপতি বলল, বর্ধমানের উকিল রঘুনাথবাবু তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে অমলকে বিলেত পাঠাতে চান। চারু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, বিলেত? ভূপতি বলল,
হ্যাঁ, বিলেত। চারু বলল, অমল বিলেত যাবে? বেশ মজা তো। বেশ হয়েছে, ভালোই হয়েছে। তা তুমি তাকে একবার বলে দেখো। ভূপতি বলল, আমি বলবার আগে তুমি তাকে একবার ডেকে বুঝিয়ে বললে ভালো হয় না? চারু বললে, আমি 3000 বার বলেছি, সে আমার কথা রাখে না, আমি তাকে বলতে পারবো না। ভূপতি বললে, তোমার কি মনে হয় সে করবে না? চারু বলল, আরও তো অনেকবার চেষ্টা করে দেখা গেছে, কোনো মতে তো রাজি হয়নি। ভূপতি বলল, কিন্তু এবারকার এই প্রস্তাবটা তার পক্ষে ছাড়া উচিত হবে না। আমার অনেক দেনা হয়ে গেছে, অমলকে তো আমি আর সেরকম আশ্রয় দিতে পারবো না। ভূপতি অমলকে ডেকে পাঠালো। অমল আসলে তাকে বলল, বর্ধমানের উকিল রঘুনাথবাবুর মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব এসেছে। তার ইচ্ছা বিবাহ দিয়ে তোমাকে বিলেত পাঠিয়ে দেবেন। তোমার কি মত? অমল বলল, তোমার যদি অনুমতি থাকে, আমার এতে কোনো অমত নেই। অমলের কথা শুনে উভয়ে আশ্চর্য হয়ে গেল। সে যে বলা মাত্রই রাজি হবে এ কথা কেউ মনে করেনি। চারু তীব্র স্বরে ঠাট্টা করে বলল, দাদার অনুমতি থাকলেই উনি মত দেবেন। কি আমার কথার বাধ্য ছোট ভাই? দাদার পরে ভক্তি এতদিন কোথায় ছিল ঠাকুরপো? অমল উত্তর না দিয়ে একটুখানি হাসবার চেষ্টা করল। অমলের নিরুত্তরে চারু যেন তাকে চিতিয়ে তুলবার জন্য দ্বিগুণতর ঝাঁচের সঙ্গে বলল, তার চেয়ে বলো না কেন, নিজের ইচ্ছে গেছে। এতদিন ভান করে থাকবার কি দরকার ছিল যে বিয়ে করতে চাও না? পেটে খিদে, মুখে লাজ। ভূপতি উপহাস করে বলল, অমল তোমার খাতিরেই এতদিন খিদে চেপে রেখেছিল, পাছে ভাজের কথা শুনে তোমার হিংসে হয়। চারু এই কথায় লাল হয়ে উঠে কোলাহল করে বলতে লাগলো, হিংসে? তা বই কি, কখন আমার হিংসে হয় না। ওরকম করে বলা তোমার ভারী অন্যায় হয়েছে। ভূপতি বলল, ওই দেখো, নিজের স্ত্রীকে ঠাট্টাও করতে পারবো না। চারু বলল, না, ওই রকম ঠাট্টা আমার ভালো লাগে না। ভূপতি বলল, আচ্ছা, গুরুতর অপরাধ করেছি, মাপ করো। যা হোক, বিয়ের প্রস্তাবটা তাহলে স্থির। অমল বলল, হ্যাঁ। চারু বলল, মেয়েটি ভালো কি মন্দ তাও বুঝি একবার দেখতে যাবার তর সইল না? তোমার যে এমন দশা হয়ে এসেছে তা তো একটু আভাসেও প্রকাশ করনি। ভূপতি বলল, অমল, মেয়ে দেখতে চাও তো তার বন্দোবস্ত করি। খবর নিয়েছি মেয়েটি সুন্দরী। অমল বলল, না, দেখবার দরকার নেই। চারু বলল, ওর কথা শোনো কেন, সে কি হয়? কোণে না দেখে বিয়ে হবে? ও না দেখতে চায়, আমরা তো একবার দেখে নেব। অমল বলল, না দাদা, ওই নিয়ে মিথ্যে দেরি করবার দরকার দেখি না। চারু বলল, কাজ নেই বাপু, দেরি হলে বুক ফেটে যাবে। তুমি টোপর মাথায় দিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। কি জানি তোমার 7 রাজার ধন মানিকটিকে যদি আর কেউ কেড়ে নিয়ে যায়। অমলকে চারু কোনো ঠাট্টাতেই কিছুমাত্র বিচলিত করতে পারল না। চারু বলল, বিলেতে পালাবার জন্য তোমার মনটা বুঝি দৌড়চ্ছে? কেন, এখানে আমরা তোমাকে মারছিলুম না ধরছিলুম? হ্যাটকোট পরে সাহেব না সাজলে এখানকার ছেলেদের মন ওঠে না। ঠাকুরপো, বিলেত থেকে ফিরে এসে আমাদের মতো কালা আদমিদের চিনতে পারবে তো? অমল বলল, তাহলে আর বিলেত যাওয়া কি করতে? ভূপতি হেসে বলল, কালোরূপ ভোলাবার জন্যই 7 সমুদ্র প্রেরণা। তা ভয় কি চারু, আমরা রইলুম, কালোর ভক্তের অভাব হবে না। ভূপতি খুশি হয়ে তখনই বর্ধমানে চিঠি লিখে পাঠালো। বিবাহের দিন স্থির হয়ে গেল। ইতিমধ্যে কাগজখানা তুলে দিতে হলো। ভূপতি খরচা আর জুগিয়ে উঠতে পারল না। লোকসাধারণ নামে একটা বিপুল নির্মম পদার্থের যে সাধনায় ভূপতি দীর্ঘকাল দিন রাত্রি একান্ত মনে নিযুক্ত ছিল, সেটা এক মুহূর্তে বিসর্জন দিতে হলো। ভূপতির জীবনের সমস্ত চেষ্টা যে অভ্যস্ত পথে গত 12 বছর অবিচ্ছেদে চলে আসছিল,
সেটা হঠাৎ এক জায়গায় যেন জলের মাঝখানে এসে পড়ল। এর জন্য ভূপতি কিছুমাত্র প্রস্তুত ছিল না। অকস্মাৎ বাধাপ্রাপ্ত তার এতদিনকার সমস্ত উদ্যমকে সে কোথায় ফিরিয়ে নিয়ে যাবে? তারা যেন উপবাসী অনাথ শিশু সন্তানদের মতো ভূপতির মুখের দিকে চেয়ে রইল। ভূপতি তাদের আপন অন্তঃপুরে করুণাময়ী শুশ্রূষাপরায়ণা নারীর কাছে এনে দাঁড় করালো। নারী তখন কি ভাবছিল? সে মনে মনে বলছিল, এ কি আশ্চর্য, অমলের বিয়ে হবে সে তো খুব ভালোই, কিন্তু এতকাল পরে আমাদের ছেড়ে পরের ঘরে বিয়ে করে বিলেত চলে যাবে, এতে তার মনে একবারও একটুখানির জন্য দ্বিধা জন্মালো না? এতদিন ধরে তাকে যে আমরা এত যত্ন করে রাখলাম, আর যেমনি বিদায় নেবার একটু ফাঁক পেল অমনি কোমর বেঁধে প্রস্তুত, যেন এতদিনে সুযোগেরই অপেক্ষা করছিল। অথচ মুখে কতই মিষ্টি, কতই ভালোবাসা। মানুষকে চিনবার জো নেই। কে জানত যে লোক এত লিখতে পারে তার হৃদয়ে কিছুমাত্র নেই। নিজের হৃদয় প্রাচুর্যের সাথে তুলনা করে চারু অমলের শূন্য হৃদয়কে অত্যন্ত অবজ্ঞা করতে চেষ্টা করল, কিন্তু পারল না। ভিতরে ভিতরে নিয়ত একটা বেদনার উদ্বেগ তপ্ত শুলের মতো তার অভিমানকে ঠেলে ঠেলে তুলে দিতে লাগল। অমল আজ বাদে কাল চলে যাবে, তবু এই কয়দিন তার দেখা নেই। আমাদের মধ্যে যে পরস্পর একটা মনান্তর হয়েছে সেটা মিটিয়ে নেবার সেটার অবসরও আর হল না। চারু প্রতিক্ষণে মনে করে অমল আসবে, তার এতদিনকার খেলাধুলা এমনি করে ভাঙবে না। কিন্তু অমল আর আসে না। অবশেষে যখন যাত্রার দিন অত্যন্ত নিকটবর্তী হয়ে আসলো, চারু নিজেই অমলকে ডেকে পাঠালো। অমল বলল, আর একটু পরে যাচ্ছি। চারু তাদের সেই বারান্দার চৌকিটাতে গিয়ে বসল। সকালবেলা থেকেই ঘন মেঘ গুমোট করে আছে। চারু তার খোলা চুল এলো করে মাথায় জড়িয়ে একটা হাত পাখা নিয়ে ক্লান্ত দেহে অল্প অল্প বাতাস করতে লাগল। অনেক দেরি হলো। ক্রমে তার হাত পাখা আর চলল না। রাগ, দুঃখ, অধৈর্য তার বুকের ভিতর ফুটে উঠল। মনে মনে বলল, না আসলো অমল, তাতেই বাকি। কিন্তু পদশব্দ শোনা মাত্রই তার মন দরজার দিকে ছুটে যেতে লাগল। দূর গির্জায় 11টা বেজে গেল। স্নানান্তে এখনই ভূপতি খেতে আসবে। এখনো আধ ঘন্টা সময় আছে। এখনো যদি অমল আসে। যেমন করে হোক তাদের কয়দিনকার নীরব ঝগড়া আজ মিটিয়ে ফেলতে হবে। অমলকে এমনভাবে বিদায় দেওয়া যেতে পারে না। এই সমবয়সী দেওর ভাজের মধ্যে যে চিরন্তন মধুর সম্বন্ধটুকু আছে, অনেক ভাব, অনেক আড়ি, অনেক স্নেহের দৌরাত্ম্য, অনেক বিশ্রদ্ধ সুখালোচনায় বিজড়িত একটি চিরছায়াময় লতা বিতান, অমল সে কি আজ ধুলোয় লুটিয়ে দিয়ে বহু দিনের জন্য বহু দূরে চলে যাবে? একটুকুও পরিতাপ হবে না? তার তলে কি শেষ জলও সিঞ্চন করে যাবে না? তাদের অনেক দিনের দেওর ভাজের সম্বন্ধের শেষ অশ্রুজল। আধ ঘন্টা প্রায় অতীত হয়। এলো খোঁপা খুলে খানিকটা চুলের গুচ্ছ চারু দ্রুত বেগে আঙুলে জড়াতে থাকে এবং খুলতে থাকে। অশ্রু আর সংবরণ করা যায় না। চাকর এসে বলল, মা ঠাকরুন, বাবুর জন্য ডাব বের করে দিতে হবে। চারু আঁচল থেকে ভাঁড়ারের চাবি খুলে ঝন করে চাকরের পায়ের কাছে ফেলে দিল। সে আশ্চর্য হয়ে চাবি নিয়ে চলে গেল। চারুর বুকের কাছ থেকে কি একটা ঠেলে কণ্ঠের কাছে উঠে আসতে লাগল। যথাসময়ে ভূপতি সহাস্য মুখে খেতে আসলো। চারু পাকা হাতে আহার স্থানে উপস্থিত হয়ে দেখল অমল ভূপতির সঙ্গে এসেছে। চারু তার মুখের দিকেও চাইল না। অমল জিজ্ঞাসা করল, বৌঠান আমাকে ডাকছ? চারু বলল, না,
এখন আর দরকার নেই। অমল বলল, তাহলে আমি যাই, আমার অনেক গোছাবার আছে। চারু তখন দীপ্ত চোখে একবার অমলের দিকে চাইল আর বলল, যাও। অমল চারুর মুখের দিকে একবার চেয়ে চলে গেল। আহারান্তে ভূপতি কিছুক্ষণ চারুর কাছে বসে থাকে। আজ দেনা পাওনা হিসাবপত্রের হাঙ্গামে ভূপতি অত্যন্ত ব্যস্ত, তাই আজ অন্তঃপুরে বেশিক্ষণ থাকতে পারবে না বলে কিছু ক্ষুণ্ণ হয়ে বলল, আজ আর আমি বেশিক্ষণ বসতে পারছি নে, আজ অনেক ঝঞ্ঝাট। চারু বলল, তা যাও না। ভূপতি ভাবল চারু অভিমান করেছে, তাই বলল, তাই বলে যে এখনই যেতে হবে তা নয়, একটু জিরিয়ে যেতে হবে। এই বলে সে বসে পড়ল। দেখল চারু বিমর্ষ হয়ে আছে। ভূপতি অনুতপ্ত চিত্তে অনেকক্ষণ বসে রইল, কিন্তু কোনো মতেই কথা জমাতে পারল না। অনেকক্ষণ কথোপকথনে বৃথা চেষ্টা করে ভূপতি বলল, অমল তো কাল চলে যাচ্ছে, কিছুদিন তোমার বোধ হয় খুব একলা বোধ হবে। চারু তার কোনো উত্তর না দিয়ে যেন কি একটা আনতে চট করে অন্য ঘরে চলে গেল। ভূপতি কিছুক্ষণ অপেক্ষা করে বাইরে বেরিয়ে গেল। চারু আজ অমলের মুখের দিকে চেয়ে লক্ষ্য করেছিল, অমল এই কয়দিনেই অত্যন্ত রোগা হয়ে গেছে। তার মুখে তরুণতার সেই স্ফূর্তি একেবারেই নেই। এতে চারু যে সুখ পেল, বেদনাও বোধ করল। আসন্ন বিচ্ছেদই যে অমলকে ক্লিষ্ট করছে, চারুর তাতে সন্দেহ রইল না। কিন্তু তবু অমলের এমন ব্যবহার কেন? কেন সে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছে? বিদায়কালকে কেন সে ইচ্ছাপূর্বক এমন বিরক্তিক্ত করে তুলছে? বিছানায় শুয়ে ভাবতে ভাবতে হঠাৎ সে চমকে উঠল। হঠাৎ মন্দার কথা মনে পড়ল। যদি এমন হয় অমল মন্দাকে ভালোবাসে, মন্দা চলে গেছে বলেই যদি এমন করে অমল, ছি, অমলের মন কি এমন হবে? এত ক্ষুদ্র, এমন কলুষিত? বিবাহিত রমণীর প্রতি তার মন যাবে? অসম্ভব। সন্দেহকে একান্ত চেষ্টায় দূর করে দিতে চাইল, কিন্তু সন্দেহ তাকে সবলে দংশন করে রইল। এমন করে বিদায়কাল এসে উপস্থিত হল। মেঘ পরিষ্কার হল না। অমলে সে কম্পিত কণ্ঠে বলল, বৌঠান, আমার যাবার সময় হয়েছে। তুমি এখন থেকে দাদাকে দেখো, তার বড় সংকটের অবস্থা। তুমি ছাড়া তার আর সান্ত্বনার কোনো পথ নেই। অমল ভূপতির বিষম ম্লান ভাব দেখে সন্ধান করে তার দুর্গতির কথা জানতে পেরেছিল। ভূপতি যে কিভাবে নিঃশব্দে আপন দুঃখ দুর্দশার সাথে একলা লড়াই করছে, কার কাছে সাহায্য বা সান্ত্বনা পায়নি, অথচ আপন আশ্রিত পালিত আত্মীয় স্বজনকেই এই পোলার সংকটে বিচলিত হতে দেয়নি, এটা চিন্তা করেই সে চুপ করে রইল। তারপরেই সে চারুর কথা ভাবল, নিজের কথা ভাবল। তার কর্ণমূল লোহিত হয়ে উঠল। সবেকে বলল, চুলোয় যাক আষাঢ়ের চাঁদ আর অমাবস্যার আলো। আমি ব্যারিস্টার হয়ে এসে দাদাকে যদি সাহায্য করতে পারি, তবেই আমি পুরুষ মানুষ। গত রাত্রি সমস্ত রাত জেগে চারু ভেবে রেখেছিল অমলকে বিদায়কালে কি কথা বলবে। সহাস্য অভিমান এবং প্রফুল্ল ঔদাসীন্যের দ্বারা মেজে মেজে সেই কথাগুলোকে সে মনে মনে উজ্জ্বল ও শানিত করে তুলেছিল। কিন্তু বিদায় দেবার সময় চারুর মুখে কোনো কথা বের হলো না। সে কেবল বলল, চিঠি লিখবে তো অমল? অমল ভূমিতে মাথা রেখে প্রণাম করল। চারু ছুটে গিয়ে শয়নঘরে দ্বার বন্ধ করে দিল। ভূপতি বর্ধমানে গিয়ে অমলের বিবাহ অন্তে তাকে বিলেতে রওনা করে ঘরে ফিরে আসলো। নানা দিক থেকে ঘা খেয়ে বিশ্বাসপরায়ণ ভূপতির মনে বহিঃসংসারের প্রতি একটা বৈরাগ্যের ভাব এসেছিল। সভা সমিতি মেলা মেশা কিছুই তার ভালো লাগত না।
মনে হলো এইসব নিয়ে আমি এতকাল কেবল নিজেকেই ফাঁকি দিলাম। জীবনে সুখের দিন বৃথা হয়ে গেল, 60 আবর্জনা কুণ্ডে ফেললাম। ভূপতি মনে মনে বলল, যাক, কাগজটা গেল, ভালোই হলো, মুক্তি লাভ করলাম। সন্ধ্যার সময় আঁধারের সূত্রপাত দেখলে পাখি যেমন করে নীড়ে ফিরে আসে, ভূপতি সেই রকম তার দীর্ঘদিনের সঞ্চরণ ক্ষেত্র পরিত্যাগ করে অন্তঃপুরে চারুর কাছে চলে আসলো। মনে মনে স্থির করল, ব্যাস, এখন আর কোথাও নয়, এইখানেই আমার স্থিতি। যে কাগজের জাহাজটা নিয়ে সমস্ত দিন খেলা করতাম সেটা ডুবল, এখন ঘরে চলি। বোধ করি ভূপতির একটা সাধারণ সংস্কার ছিল, স্ত্রীর ওপর অধিকার কাউকে অর্জন করতে হয় না। স্ত্রী ধ্রুবতারার মতো নিজের আলো নিজেই জ্বালিয়ে রাখে, হাওয়ায় নেবে না, তেলের অপেক্ষা রাখে না। বাইরে যখন ভাঙচুর আরম্ভ হলো তখন অন্তঃপুরের কোনো খিলানে ফাটল ধরেছে কিনা তা একবার পরখ করে দেখার কথাও ভূপতির মনে স্থান পায়নি। ভূপতি সন্ধ্যার সময় বর্ধমান থেকে বাড়ি ফিরে আসলো। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে সকাল সকাল খেল। অমলের বিবাহ ও বিলাত যাত্রার আদ্যপ্রান্ত বিবরণ শোনবার জন্য স্বভাবতই চারু একান্ত উৎসুক হয়ে আছে, এই স্থির করে ভূপতি আজ কিছুমাত্র বিলম্ব করল না। ভূপতি শোবার ঘরে বিছানায় গিয়ে শুয়ে গুড়গুড়ির দীর্ঘ নল টানতে লাগল। চারু এখনো অনুপস্থিত, বোধ করি গৃহকার্য করছে। তামাক পুড়ে শ্রান্ত ভূপতির ঘুম আসতে লাগল। ক্ষণে ক্ষণে ঘুমের ঘোর ভেঙে চমকে উঠে সে ভাবতে লাগল, এখনো চারু আসছে না কেন? অবশেষে ভূপতি থাকতে না পেরে চারুকে ডেকে পাঠালো। ভূপতি জিজ্ঞাসা করল, চারু, আজ যে এত দেরি করলে? চারু তার জবাবদিহি না করেই বলল, হ্যাঁ, আজ একটু দেরি হয়ে গেল। চারু আগ্রহপূর্ণ প্রশ্নের জন্য ভূপতি অপেক্ষা করে চলল। চারু কোনো প্রশ্ন করল না। এতে ভূপতি কিছুটা ক্ষুণ্ণ হল। তবে কি চারু অমলকে ভালোবাসত না? অমল যতদিন উপস্থিত ছিল ততদিন চারু তাকে নিয়ে আমোদ আহ্লাদ করল, আর যেই চলে গেল অমনি তার সম্বন্ধে উদাসীন। এইভাবে এরকম বিষদৃশ্য ব্যবহারে ভূপতির মনে খটকা লাগল। সে ভাবতে লাগল, তবে কি চারুর হৃদয়ের গভীরতা নেই? সে কেবল আমোদ করতেই জানে, ভালোবাসতে পারে না? মেয়ে মানুষের পক্ষে এরূপ নিরাসক্ত ভাব তো ভালো নয়। চারু ও অমলের সখিত্বে ভূপতি আনন্দ বোধ করত। এই দুজনের ছেলে মানুষই আড়ি ও ভাব, খেলা ও মন্ত্রণা তার কাছে সুমিষ্ট কৌতুকাবহ ছিল। অমলকে চারু সর্বদা যে যত্ন আদর করত, তাতে চারুর সুকমল হৃদয়ালুতার পরিচয় পেয়ে ভূপতি মনে মনে খুশি হতো। আজ আশ্চর্য হয়ে ভাবতে লাগল, সে সমস্তই কি ভাষা ভাষা? হৃদয়ের মধ্যে কি তার কোনো ভিত্তি ছিল না? ভূপতি ভাবল, চারুর হৃদয় যদি না থাকে তবে ভূপতি কোথায় আশ্রয় পাবে? অল্প অল্প পরীক্ষা করার জন্য ভূপতি কথা পারল, চারু, তুমি ভালো ছিলে তো? তোমার শরীর খারাপ নেই? চারু সংক্ষেপে উত্তর করল, ভালোই আছি। এই বলে ভূপতি চুপ করল। চারু তক্ষুনি একটা সঙ্গত কথা বলতে অনেক চেষ্টা করল, কিন্তু কোনো কথাই বের হলো না। সে আড়ষ্ট হয়ে রইল। ভূপতি স্বভাবতই কখনো কিছু লক্ষ্য করে দেখে না, কিন্তু অমলের বিদায় শোক তার নিজের মনে লেগে আছে বলেই চারুর ঔদাসীন্য তাকে আঘাত করল। তার ইচ্ছা ছিল সমবেদনায় ব্যথিত চারুর সঙ্গে অমলের কথা আলোচনা করে সে হৃদয়ভার লাঘব করবে। ভূপতি বলল, মেয়েটিকে দেখতে কিন্তু বেশ। চারু, ঘুমোচ্ছ? চারু বলল, না। ভূপতি বলল, বেচারা অমল একলা চলে গেল। যখন তাকে গাড়িতে উঠিয়ে দিলুম সে ছেলে মানুষের মতো কাঁদতে লাগল।
দেখে এই বুড়ো বয়সে আমি আর চোখের জল রাখতে পারলুম না। গাড়িতে দুজন সাহেব ছিল। পুরুষ মানুষের কান্না দেখে তাদের ভারী আমোদ বোধ হলো। নির্বাণ দ্বীপ শয়নঘরে বিছানার অন্ধকারের মধ্যে চারু প্রথমে পাশ ফিরে শুল। তারপর হঠাৎ তাড়াতাড়ি বিছানা ছেড়ে চলে গেল। ভূপতি চকিত হয়ে জিজ্ঞাসা করল, চারু অসুখ করেছে? কোনো উত্তর না পেয়ে সেও উঠল। পাশে বারান্দা থেকে চাপা কান্নার শব্দ পেয়ে ত্রস্ত পদে গিয়ে দেখল চারু মাটিতে পড়ে উপুড় হয়ে কান্না রোধ করার চেষ্টা করছে। এরূপ দুরন্তপর্ণার শোকোচ্ছ্বাস থেকে ভূপতি আশ্চর্য হয়ে গেল। ভাবল, চারুকে কি ভুল বুঝেছিলাম। চারুর স্বভাব এতই চাপা যে আমার কাছে হৃদয়ের কোনো বেদনা প্রকাশ করতে চায় না। যাদের প্রকৃতি এরকম তাদের ভালোবাসার সুগভীর ও তাতে বেদনাও অত্যন্ত বেশি। চারুর প্রেম সাধারণ স্ত্রীলোকের ন্যায় বাহির থেকে তেমন পরিদৃশ্যমান নয়। ভূপতি সেটা মনে মনে ঠাউর করে দেখল। ভূপতি চারুর ভালোবাসার উচ্ছ্বাস কখনো দেখেনি। আজ বিশেষ করে বুঝল তার কারণ অন্তরের দিকেই চারুর ভালোবাসার গোপন প্রসার। ভূপতি নিজেও বাইরের প্রকাশ করতে অপটু। চারুর প্রকৃতিতেও হৃদয়াবেগের সুগভীর অন্তঃশীলতার পরিচয় পেয়ে সে একটা তৃপ্তি অনুভব করল। ভূপতি তখন তার পাশে বসে কোনো কথা না বলে ধীরে ধীরে তার গায়ে হাত বুলিয়ে দিতে লাগল। কি করে সান্ত্বনা দিতে হয় তা ভূপতির জানা ছিল না। এটা সে বুঝল না, শোককে যখন কেউ অন্ধকারে কণ্ঠ চেপে হত্যা করতে চায় তখন সাক্ষী হয়ে বসে থাকলে ভালো লাগে না। ভূপতি যখন তার খবরের কাগজ থেকে অবসর নিল তখন নিজের ভবিষ্যতের একটা ছবি নিজের মনের মধ্যে এঁকে নিয়েছিল। প্রতিজ্ঞা করেছিল কোনো রকম দুরাশা দুশ্চেষ্টায় সে যাবে না। চারুকে নিয়ে পড়াশোনা, ভালোবাসা এবং প্রতিদিনের ছোটখাটো গার্হস্থ্য কর্তব্য পালন করে চলবে। মনে করেছিল হাসি, গল্প, পরিহাস, পরস্পরের মনোরঞ্জনের জন্য প্রত্যহ ছোটখাটো আয়োজন, এতে অধিক চেষ্টা আবশ্যক নেই, অথচ সুখ অপর্যাপ্ত হয়ে ওঠে। যে সকল ঘেরো সুখ সবচেয়ে সুলভ অথচ সুন্দর, সর্বদাই নাড়াচাড়ার যোগ্য অথচ পবিত্র নির্মল, সেই সহজলভ্য সুখগুলির দ্বারা তার জীবনের গৃহকণ্ঠিতে সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে নিভৃত শান্তির অবতারণা করবে। কার্যকালে দেখল সহজ সুখ সহজ নয়। যা মূল্য দিয়ে কিনতে হয় না তা যদি আপন হাতের কাছে না পাওয়া যায় তবে আর কোনো মতেই কোথাও খুঁজে পাওয়ার উপায় থাকে না। ভূপতি কোনো মতেই চারুর সঙ্গে বেশ করে জমিয়ে উঠতে পারল না। এতে সে নিজেকেই দোষ দিল। ভাবল, 12 বছর কেবল খবরের কাগজে লিখে স্ত্রীর সঙ্গে কি করে গল্প করতে হয় সে বিদ্যে একেবারে খুইয়েছি। সন্ধ্যা প্রদীপ জ্বালতেই ভূপতি আগ্রহের সহিত তার ঘরে যায় এবং দু একটা কথা বলে। চারুও দু একটা কথা বলে। তারপর কি বলবে ভূপতি কোনো মতেই ভেবে পায় না। নিজেরই অক্ষমতায় স্ত্রীর কাছে সে লজ্জাবোধ করতে থাকে। স্ত্রীকে নিয়ে গল্প করা সে এতই সহজ মনে করেছিল, অথচ মূরের নিকট এটাই অত্যন্ত শক্ত। সভাস্থলে বক্তৃতা করা এর চেয়ে অনেক সহজ কাজ। যে সন্ধ্যাবেলাকে ভূপতি হাস্য কৌতুকে প্রণয় আদরে রমণীয় করে তুলবে কল্পনা করেছিল, সেই সন্ধ্যাবেলা কাটানো তার পক্ষে সমস্যার স্বরূপ হয়ে উঠল। কিছুক্ষণ চেষ্টাপূর্ণ মৌনের পর ভূপতি মনে করে উঠে যায়, কিন্তু উঠে গেলে চারু কি মনে করবে এই ভেবে উঠতেও পারে না। বলে, চারু তাস খেলবে? চারু অন্য কোনো গতি না দেখে বলে, আচ্ছা। এই বলে অনিচ্ছাক্রমে তাস পেরে আনে। নিতান্ত ভুল করেই অনায়াসেই হেরে যায়। সে খেলায় কোনো সুখ থাকে না। ভূপতি অনেক ভেবে একদিন চারুকে জিজ্ঞাসা করল, চারু, মন্দাকে আনিয়ে নিলে হয় না? তুমি নিতান্তই একলা পড়েছ। চারু মন্দার নাম শুনে জ্বলে উঠল। বলল, না, মন্দাকে আমার কোনো দরকার নেই। ভূপতি হাসল, মনে মনে খুশিও হল।
সাধ্বীরা যেখানে সতীধর্মের কিছুমাত্র ব্যতিক্রম দেখে সেখানে ধৈর্য রাখতে পারে না। বিদ্বেষের প্রথম ধাক্কা সামলিয়ে চারু ভাবল, মন্দা থাকলে সে হয়তো ভূপতিকে অনেকটা আমোদে রাখতে পারবে। ভূপতি তার কাছ থেকে যে মনের সুখ চায় সে তা কোনো মতেই দিতে পারছে না। এটা চারু অনুভব করে পীড়া বোধ করছিল। ভূপতি জগৎ সংসারের আর সমস্ত ছাড়ে ভূপতি জগৎ সংসারের আর সমস্ত ছেড়ে একমাত্র চারুর কাছেই তার জীবনের সমস্ত আনন্দ আকর্ষণ করে নেওয়ার চেষ্টা করছে। এই একাগ্র চেষ্টা দেখে ও নিজের অন্তরে দৈন্য উপলব্ধি করে চারু ভীত হয়ে পড়েছিল। এমন করে কতদিন চলবে? ভূপতি আর কিছু অবলম্বন করে না কেন? আর একটা খবরের কাগজ চালায় না কেন? ভূপতির চিত্তরঞ্জন করবার অভ্যেস এই পর্যন্ত চারুকে কখনো করতে হয়নি। ভূপতি তার কাছে কোনোদিন সেবা দাবি করেনি, কোনো সুখ প্রার্থনা করেনি। চারুকে সে সর্বতভাবে নিজের প্রয়োজনীয় করে তোলেনি। আজ হঠাৎ তার জীবনের সমস্ত প্রয়োজন চারুর নিকট চেয়ে বসাতে সে যেন কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। ভূপতির কি চাই, কি হলে সে তৃপ্ত হয় তা চারু ঠিকমতো জানেও না, এবং জানলেও তা চারুর পক্ষে সহজে আয়ত্তগম্য নয়। ভূপতি যদি অল্প অল্প করে এগোতো তবে চারুর পক্ষে হয়তো এতটা কঠিন হতো না। কিন্তু হঠাৎ এক রাত্রে দেউলিয়া হয়ে ভিক্ষাপাত্র পেতে বসাতে সে যেন বিব্রত হয়েছে। চারু বলল, আচ্ছা মন্দাকে আনিয়ে নাও, সে থাকলে তোমার দেখাশোনার অনেক সুবিধা হতে পারবে। ভূপতি হেসে বলল, আমার দেখাশোনো? কিছু দরকার নেই। ভূপতি ক্ষুণ্ণ হয়ে ভাবল, আমি বড় নীরস লোক তো, চারুকে কিছুতেই আমি সুখী করতে পারছি না। এই ভেবে সে সাহিত্য নিয়ে পড়ল। বন্ধুরাও যখন বাড়ি আসলে বিস্মিত হয়ে দেখত ভূপতি টেনিসন, বাইরন, বঙ্কিমের গল্প এই সমস্ত নিয়ে আছে। ভূপতির এই অকাল কাব্যানুরাগ দেখে বন্ধু বান্ধবেরা অত্যন্ত ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। ভূপতি হেসে বলল, ভাই বাঁশেরও ফুল ধরে, কিন্তু কখন ধরে তার ঠিক নেই। একদিন সন্ধ্যাবেলার শোবার ঘরে বড় বাতি জ্বালিয়ে ভূপতি প্রথমে লজ্জা একটু ইতস্তত করল, পরে বলল, একটা কিছু পড়ে শোনাবো? চারু বলল, শোনাও না। ভূপতি, কি শোনাবো? চারু বলল, তোমার যা ইচ্ছা। ভূপতি চারুর অধিক আগ্রহ না দেখে একটু ডমল, তারপর সাহস করে বলল, টেনিসন থেকে একটা কিছু তর্জমা করে তোমাকে শোনাই। চারু বলল, শোনাও। সমস্তই মাটি হয়ে গেল। সংকোচ ও নিরুৎসাহে ভূপতির পড়া বাধা পড়তে লাগল। ঠিকমতো বাংলা প্রতিশব্দ জোগাল না। চারুর শূন্য দৃষ্টি দেখে বোঝা গেল সে মন দিচ্ছে না। সেই দীপালোকিত ছোট ঘরটি সেই সন্ধ্যাবেলাকার নিভৃত অবকাশটুকু তেমন করে ভরে উঠল না। ভূপতি আরও দু একবার এই ভ্রম করে অবশেষে স্ত্রীর সহিত সাহিত্যচর্চার চেষ্টা পরিত্যাগ করল। যেমন গুরুতর আঘাতে স্নায়ু অবশ হয়ে যায় এবং প্রথমটা বেদনা টের পাওয়া যায় না, সেই রকম বিচ্ছেদের আরম্ভকালে অমলের অভাব চারু ভালো করে যেন উপলব্ধি করতে পারেনি। অবশেষে যত দিন যেতে লাগল ততই অমলের অভাব সাংসারিক শূন্যতার পরিমাপ ক্রমাগতই যেন বাড়তে লাগল। এই ভীষণ আবিষ্কারে চারু হতবুদ্ধি হয়ে গেছে। নিকুঞ্জ বন থেকে বার হয়ে সে যেন হঠাৎ মরুভূমির মধ্যে এসে পড়েছে। দিনের পর দিন যাচ্ছে, মরুপ্রান্তর ক্রমাগতই বেড়েই চলেছে। এই মরুভূমির কথা সে কিছুই জানত না। ঘুম থেকে উঠেই হঠাৎ বুকের মধ্যে ধক করে ওঠে। মনে পড়ে অমল নেই। সকালে যখন সে বারান্দায় পান সাজতে বসে ক্ষণে ক্ষণে কেবল মনে হয় অমল পশ্চাৎ থেকে আসবে না। এক এক সময় অন্যমনস্ক হয়ে বেশি পান সেজে ফেলে। সহসা মনে পড়ে বেশি পান খাবার তো লোক নেই।
যখনই ভাড়ার ঘরে আসে তখনই তার মনে হয় অমলের জন্য জল খাবার দিতে হবে না। মনের অধৈর্যে অন্তঃপুরের সীমান্ত এসে তাকে স্মরণ করিয়ে দেয়, অমল কলেজ থেকে আসবে তো, কোনো একটা নতুন বই, নতুন লেখা, নতুন খবর, নতুন কৌতুক প্রত্যাশা করবার কেউ নেই। কারোর জন্য কোনো সেলাই করবার, কোনো লেখা লেখবার, কোনো শৌখিন জিনিস কিনে রাখবার নেই। নিজের অসহ্য কষ্টে ও চাঞ্চল্যে চারু নিজেই বিস্মিত। মনোবেদনার অবিশ্রাম পীড়নে তার ভয় হল। নিজেকে কেবল প্রশ্ন করতে লাগল, কেন এত কষ্ট কেন হচ্ছে? অমল আমার এতই কি যে তার জন্য এত দুঃখ ভোগ করব? আমার কি হলো? এতদিন পর আমার এ কি হলো? দাসী চাকর রাস্তায় মুটে মজুরগুলো নিশ্চিন্ত হয়ে ফিরছে, আমার এমন কেন হলো? ভগবান হরি আমাকে কেন এমন বিপদে ফেললে? কেবল প্রশ্নই করে এবং আশ্চর্য হয়, কিন্তু দুঃখের কোনো উপশম হয় না। অমলের স্মৃতিতে তার অন্তর্বাহির এমন পরিব্যাপ্ত যে সে পালাবারও স্থান পায় না। ভূপতি কোথায় অমলের স্মৃতির আক্রমণ থেকে রক্ষা করবে তা না করে সেই বিচ্ছেদ ব্যথিত স্নেহশীল মূঢ় কেবল আমাকেই অমলের কথাই মনে করিয়ে দেয়। অবশেষে চারু একবার হাল ছেড়ে দিল। নিজের সঙ্গে যুদ্ধ করে সে ক্ষান্ত হল, হার মেনে নিজের অবস্থাকে অবিরোধে গ্রহণ করল, অমলের স্মৃতিকে যত্নপূর্বক হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করে নিল। ক্রমে এমন হল যে একাগ্রচিত্রে অমলের ধ্যান তার গোপন গর্বের বিষয় হয়ে উঠল। সেই স্মৃতিই যেন তার জীবনের শ্রেষ্ঠ গৌরব। গৃহকার্যের অবকাশে একটা সময় সে নির্দিষ্ট করে নিল। সেই সময় নির্জনে গৃহদ্বার রুদ্ধ করে তন্ন তন্ন করে অমলের সাথে তার নিজের জীবনের প্রত্যেক ঘটনা সে চিন্তা করত। উপুড় হয়ে পড়ে বালিশের ওপর মুখ রেখে বারবার বলতো, অমল অমল। সমুদ্র পার হয়ে যেন শব্দ আসতো, বৌঠান কি বৌঠান। চারু সিক্ত চক্ষু মুদ্রিত করে বলতো, অমল তুমি রাগ করে চলে গেলে কেন? আমি তো কোনো দোষ করিনি। তুমি যদি ভালো মুখে বিদায় নিয়ে যেতে তাহলে বোধহয় এতটা দুঃখ পেতাম না। অমল সম্মুখে থাকলে ঠিক যেমন কথা হতো, চারু ঠিক তেমন করেই কথাগুলো উচ্চারণ করে বলতো, অমল আমি তোমাকে একদিনও ভুলিনি, একদিনও না, এক দণ্ডও নয়। আমার জীবনের শ্রেষ্ঠ পদার্থ সমস্ত তুমিই ফুটেছ। আমার জীবনের সারভাগ দিয়ে প্রতিদিন তোমায় পুজো করব। এইভাবে চারু তার সমস্ত ঘরকন্যা, তার সমস্ত কর্তব্যের অন্তঃস্তরের তলদেশে সুরঙ্গ খনন করে সেই নিরালোক নিস্তব্ধ অন্ধকারের মধ্যে অশ্রুমালা সজ্জিত একটি গোপন শোকের মন্দির নির্মাণ করে রাখল, যেখানে তার স্বামী বা পৃথিবীর আর কারো কোনো অধিকার রইল না। সেই স্থানটুকু যেমন গোপনতম, তেমনি গভীরতম, তেমনি প্রিয়তম। তারই দ্বারে সে সংসারের সমস্ত ছদ্মবেশ পরিত্যাগ করে নিজে অনাবৃত আত্মস্বরূপে প্রবেশ করলে এবং সেখান থেকে বাইর হয়ে মুখোশখানা আবার মুখে দিয়ে পৃথিবীর হাস্যাল্লাপ এবং ক্রিয়াকর্মের রঙ্গভূমির মধ্যে এসে উপস্থিত হল। এইভাবে মনের সাথে দ্বন্দ্ব বিবাদ ভাগ করে চারু যেন তার বৃহৎ বিষাদের মধ্যে এক প্রকার শান্তি লাভ করল এবং একনিষ্ঠ হয়ে স্বামীকে ভক্তি ও যত্ন করতে লাগল। ভূপতি নিদ্রিত থাকত, চারু তখন ধীরে ধীরে তার পায়ের কাছে মাথা রেখে পায়ের ধুলা সীমান্তে তুলে নিত। সেবা শুশ্রূষা গৃহকর্মে স্বামীর লেশমাত্র ইচ্ছা সে অসম্পূর্ণ রাখত না। আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদের প্রতি কোনো প্রকার অযত্নে ভূপতি দুঃখ পেলে চারু তাদের প্রতি আতিথ্যে তিলমাত্র ত্রুটি ঘটতে দিত না। এইভাবে সমস্ত কাজকর্ম সেরে ভূপতির উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে চারুর দিন শেষ হয়ে যেত। এই সেবা যত্নে ভগ্নশ্রী ভূপতি যেন নবযৌবন ফিরে পেল। স্ত্রীর সাথে পূর্বে যেন তার নববিবাহ হয়নি, এতদিন পরে যেন হলো। সাজসজ্জায় হাস্যে পরিহাসে বিকশিত হয়ে সংসারের সমস্ত দুর্ভাবনাকে
ভূপতি মনের একপাশে ঠেলে রেখে দিল। রোগ আরামের পর যেমন ক্ষুধা বেড়ে ওঠে, শরীরের ভোগ শক্তির বিকাশকে সচেতনভাবে অনুভব করা যায়, ভূপতির মনে এতকাল পরে সেরকম একটা অপূর্ব এবং প্রবল ভাবাবেশের সঞ্চার হল। বন্ধুদের এমনকি চারুকে লুকিয়েও ভূপতি কেবল কবিতা পড়তে লাগল। মনে মনে বলল, কাগজখানা গিয়ে এবং অনেক দুঃখ পেয়ে এতদিন পরে আমি আমার স্ত্রীকে আবিষ্কার করতে পেরেছি। ভূপতি চারুকে বলল, চারু, তুমি আজকাল লেখা একেবারেই ছেড়ে দিয়েছ কেন? চারু বলল, ভারী তো আমার লেখা। ভূপতি বলল, সত্যি কথা বলছি, তোমার মতন অমল বাংলা এখনকার লেখকদের মধ্যে তো আমি দেখি না। বিশ্ববন্ধুতে যা লিখেছিল আমারও ঠিক তাই মত। চারু বলে উঠল, আহ, থামো। ভূপতি বলল, এই দেখো না। এই বলে একখণ্ড সররুহ বের করে চারু ও অমলের ভাষা তুলনা করতে আরম্ভ করল। চারু আরক্ত মুখে ভূপতির হাত থেকে কাগজ কেড়ে নিয়ে নিজের আঁচলের মধ্যে লুকিয়ে রাখল। ভূপতি মনে মনে ভাবল, লেখার সঙ্গে একজন না থাকলে লেখা বাহির হয় না। রোশো, আমাকে লেখাটা অভ্যেস করতে হবে, তাহলে চারুর লেখারও উৎসাহ সঞ্চার করতে পারব। ভূপতি অত্যন্ত গোপনে খাতা নিয়ে লেখা অভ্যাস করতে আরম্ভ করল। অভিধান দেখে পুনঃ পুনঃ কেটে বারবার কপি করে ভূপতির বেকার অবস্থার দিনগুলো কাটতে লাগল। এত কষ্টে, এত চেষ্টায় তাকে লিখতে হচ্ছে যে সেই বহু দুঃখের রচনাগুলোর প্রতি ক্রমে তার বিশ্বাস ও মমতা জন্মাল। অবশেষে একদিন তার লেখা আরেকজনকে দিয়ে নকল করে ভূপতি স্ত্রীর কাছে নিয়ে গেল। বলল, আমার এক বন্ধু নতুন লিখতে আরম্ভ করেছে, আমি তো কিছু বুঝি না, তুমি একবার পড়ে দেখো তো কেমন লাগে। খাতাখানা চারু হাতে দিয়ে ভূপতি বাইরে চলে গেল। সরল ভূপতির এই ছলনাটুকু চারুর বুঝতে বাকি রইল না। পড়ল, লেখার ছাঁদ এবং বিষয় দেখে একটু হাসল। হায়, চারু তার স্বামীকে ভক্তি করবার জন্য এত আয়োজন করছে, সে কেন এমন ছেলে মানুষই করে পূজার অর্ঘ্য ছড়িয়ে ফেলছে? চারুর কাছে বাহবা আদায় করবার জন্য তার এত চেষ্টা কেন? সে যদি কিছুই না করত, চারুর মনোযোগ আকর্ষণের জন্য সর্বদাই তার যদি প্রয়াস না থাকত, তবে স্বামীর পূজা চারুর পক্ষে সহজসাধ্য হতো। চারুর একান্ত ইচ্ছা ভূপতি কোনো অংশেই নিজেকে চারুর অপেক্ষা ছোট না করে তোলে। চারু খাতাখানা মুড়ে বালিশে হেলান দিয়ে দূরের দিকে চেয়ে অনেকক্ষণ ধরে ভাবতে লাগল। অমলও তাকে নতুন লেখা পড়বার জন্য এনে দিত। সন্ধ্যাবেলায় উৎসুক ভূপতি শয়নগৃহের সম্মুখবর্তী বারান্দায় ফুলের টব পর্যবেক্ষণে নিযুক্ত হল। কোনো কথা তাকে জিজ্ঞাসা করতে সাহস করল না। চারু নিজেই বলল, এ কি তোমার বন্ধুর প্রথম লেখা? ভূপতি বলল, হ্যাঁ। চারু বলল, এ তো চমৎকার হয়েছে, প্রথম লেখা বলে মনেই হয় না। ভূপতি অত্যন্ত খুশি হয়ে ভাবতে লাগল, বেনামি লেখাটায় নিজের নামজারি করা যায় কি উপায়। ভূপতির খাতা ভয়ঙ্কর দ্রুত গতিতে পূর্ণ হয়ে উঠতে লাগল। নাম প্রকাশ হতেও বিলম্ব হল না। বিলেত থেকে চিঠি আসবার দিন কবে, এ খবর চারু সর্বদাই রাখত। প্রথমে এডেন হতে ভূপতির নামে একখানা চিঠি আসলো। তাতে অমল বৌঠানকে প্রণাম নিবেদন করেছে। সুয়েজ হতেও ভূপতির চিঠি আসলো। বৌঠান তার মধ্যেও প্রণাম পেল। মাল্টা থেকেও চিঠি পাওয়া গেল। তাতে পুনশ্চ নিবেদনেও বৌঠানের প্রণাম আসলো। চারু কিন্তু অমলের একখানাও চিঠি পেল না। ভূপতির চিঠিগুলো চেয়ে নিয়ে উল্টে পাল্টে বারবার করে পড়লে দেখল, প্রণাম জ্ঞাপন ছাড়া আর কোথাও তার সম্বন্ধে আভাস মাত্রও নেই। চারু এই কদিনে যে একটি শান্ত বিষাদের চন্দ্রাতপ ছায়ায় আশ্রয় নিয়েছিল, অমলের এই উপেক্ষায় তা ছিন্ন হয়ে গেল। অন্তরের মধ্যে তার
হৃৎপিণ্ডটা নিয়ে আবার যেন ছেঁড়াছিঁড়ি আরম্ভ হলো। তার সংসারের কর্তব্য স্থিতির মধ্যে আবার ভূমিকম্পের আন্দোলন জেগে উঠল। এখন ভূপতি এক একদিন অর্ধরাত্রে উঠে দেখে চারু বিছানায় নেই। খুঁজে খুঁজে দেখে চারু দক্ষিণের ঘরের জানলায় বসে আছে। তাকে দেখে চারু তাড়াতাড়ি উঠে বলে, ঘরে আজ যে গরম, তাই একটু বাতাসে এসেছি। ভূপতি উদ্বিগ্ন হয়ে বিছানার পাখা টানার বন্দোবস্ত করে দিল এবং চারুর স্বাস্থ্যভঙ্গ আশঙ্কা করে সর্বদাই তার প্রতি দৃষ্টি রাখল। চারু হেসে বলতো, আমি বেশ আছি, তুমি কেন মিছিমিছি ব্যস্ত হচ্ছ? এই হাসিটুকু ফুটিয়ে তুলতে তার বুকের সমস্ত শক্তি ভূপতি প্রয়োগ করত। অমল বিলেতে পৌঁছালো। চারু স্থির করেছিল পথে তাকে স্বতন্ত্র চিঠি লেখবার যথেষ্ট সুযোগ হয়তো ছিল না। বিলেতে পৌঁছে অমল লম্বা চিঠি লিখবে, কিন্তু সে লম্বা চিঠি আর এলো না। প্রত্যেক মেল আসবার দিনে চারু তার সমস্ত কাজকর্ম কথাবার্তার মধ্যে ভিতরে ভিতরে ছটফট করতে থাকত। পাছে ভূপতি বলে, তোমার নামে চিঠি নেই, এই জন্য সাহস করে ভূপতিকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারত না। এমন অবস্থায় একদিন চিঠি আসবার দিনে ভূপতি মন্দ গমনে এসে মৃদু হাস্যে বলল, একটা জিনিস আছে, দেখবে? চারু ব্যস্ত সমস্ত চমকিত হয়ে বলল, কই দেখাও। ভূপতি পরিহাসপূর্বক দেখাতে চাইল না। চারু অধীর হয়ে ভূপতির চাদরের মধ্যে থেকে বাঞ্ছিত পদার্থ কেড়ে নেওয়ার চেষ্টা করল। সে মনে মনে ভাবল, সকাল থেকে আমার মন বলছে আজ আমার চিঠি আসবেই, এই কখনো ব্যর্থ হতে পারে না। ভূপতির পরিহাস স্পৃহা ক্রমেই বেড়ে উঠল। সে চারুকে এড়িয়ে খাটের চারদিকে ঘুরতে লাগল। তখন চারু একান্ত বিরক্তির সাথে খাটের ওপর বসে চোখ ছলছল করে তুলল। চারুর একান্ত আগ্রহে ভূপতি অত্যন্ত খুশি হয়ে চাদরের ভেতর থেকে নিজের রচনার খাতাখানা বাইর করে তাড়াতাড়ি চারুর কোলে দিয়ে বলল, রাগ করো না, এই নাও। অমল যদিও ভূপতিকে জানিয়েছিল যে পড়াশোনার তাড়ায় সে দীর্ঘকাল পত্র লিখতে সময় পাবে না, তবু দু এক মেল তার পত্র না আসাতে সমস্ত সংসার চারুর পক্ষে কণ্টক সজ্জা হয়ে উঠল। সন্ধ্যাবেলা 5 কথার মধ্যে চারু অত্যন্ত উদাসীনভাবে শান্তস্বরে তার স্বামীকে বলল, আচ্ছা দেখো, বিলেতে একটা টেলিগ্রাফ করে জানালে হয় না, অমল কেমন আছে? ভূপতি বলল, 2 হপ্তাহ আগে তার চিঠি পাওয়া গেছে, সে এখন পড়ায় ব্যস্ত। চারু বলল, ওহ, তবে কাজ নেই, আমি ভেবেছিলাম বিদেশে আছে, যদি ব্যামোস্যাম হয় বলা তো যায় না। ভূপতি বলল, না, তেমন কোনো ব্যামো হলে খবর পাওয়া যেত, টেলিগ্রাফ করা তো কম খরচা নয়। চারু বলল, তাই নাকি? আমি ভেবেছিলাম বড় জোর 1 টাকা কি 2 টাকা লাগবে। ভূপতি বলল, বলো কি, প্রায় 100 টাকার কাজ। চারু বলল, তাহলে তো কথাই নেই। দিন 2 পরে চারু ভূপতিকে বলল, আমার এক বোন এখন চুচুড়ায় আছে, আজ একবার তার খবর নিয়ে আসতে পারো? ভূপতি বলল, কেন, কোনো অসুখ করেছে নাকি? চারু বলল, না, অসুখ না, জানোই তো তুমি গেলে তারা কত খুশি হয়। ভূপতি চারুর অনুরোধে গাড়ি চড়ে হাবড়া অভিমুখে ছুটল। পথে 1 ষাঁড় গরু গাড়ি এসে তার গাড়ি আটক করল। এমন সময় পরিচিত টেলিগ্রাফের হরকরা ভূপতিকে দেখে তার হাতে একখানা টেলিগ্রাফ দিল। টেলিগ্রাম দেখে ভূপতি ভারী ভয় পেল। ভাবল অমলের হয়তো অসুখ করেছে। ভয়ে ভয়ে খুলে দেখল টেলিগ্রামে লেখা আছে, আমি ভালো আছি। এর অর্থ কি? পরীক্ষা করে দেখল এটা প্রিপেড টেলিগ্রামের উত্তর। হাওড়া যাওয়া আর হলো না। গাড়ি ফিরিয়ে ভূপতি বাড়ি এসে স্ত্রীর হাতে টেলিগ্রাম দিল। ভূপতির হাতে টেলিগ্রাম দেখে চারুর মুখ পাংশুবর্ণ হয়ে গেল। ভূপতি বলল, আমি আর কিছু মানে বুঝতে পারছি না। অনুসন্ধানে ভূপতি মানে বুঝল।
চারু নিজের গয়না বন্ধক রেখে টাকা ধার করে টেলিগ্রাম করেছিল। ভূপতি ভাবল, এত করবার তো দরকার ছিল না। আমাকে একটু অনুরোধ করে ধরলেই তো আমি টেলিগ্রাম করে দিতাম। চাকরকে দিয়ে গোপনে বাজারে গয়না বন্ধক পাঠানো এ তো ভালো হয়নি। থেকে থেকে ভূপতির মনে কেবল এই প্রশ্ন হতে লাগল, চারু কেন এত বাড়াবাড়ি করল? একটা অস্পষ্ট সন্দেহ অলক্ষ্যভাবে তাকে বিদ্ধ করতে লাগল। সেই সন্দেহটা ভূপতি প্রত্যক্ষভাবে দেখতে চাইল না, ভুলে থাকার চেষ্টা করল, কিন্তু বেদনা কোনো মতেই ছাড়ল না। অমলের শরীর ভালো আছে, তবু সে চিঠি লেখে না। একেবারে এমন নিদারুণ ছাড়াছাড়ি হলো কি করে? একবার এই মুখোমুখি প্রশ্নটার জবাব নিয়ে আসতে ইচ্ছা হয়, কিন্তু মধ্যে সমুদ্র পার হবার কোনো পথ নেই। নিষ্ঠুর বিচ্ছেদ, নিরুপায় বিচ্ছেদ, সকল প্রশ্ন, সকল প্রতিকারের অতীত বিচ্ছেদ। চারু নিজেকে আর খাড়া রাখতে পারে না। কাজকর্ম পড়ে থাকে, সকল বিষয় তার ভুল হয়। চাকরবাকর চুরি করে, লোকে তার দিনভাব লক্ষ্য করে নানা প্রকার কানাকানি করতে থাকে, কিন্তু কিছুতেই তার চেতনা মাত্র নেই। এমন হলো, হঠাৎ চারু চমকে উঠত। কথা বলতে বলতে তাকে কাঁদবার জন্য উঠে যেতে হতো। অমলের নাম শোনা মাত্র তার মুখ বিবর্ণ হয়ে যেত। অবশেষে ভূপতিও সমস্ত দেখল এবং যা মুহূর্তের জন্য ভাবেনি সেটাও ভাবল। সংসার একেবারে তার কাছে বৃদ্ধ, শুষ্ক, জীর্ণ হয়ে গেল। মাঝে যে কয়দিন আনন্দের উন্মেষে ভূপতি অন্ধ হয়েছিল, সেই কয়দিনের স্মৃতি তাকে লজ্জা দিতে লাগল। যে অনভিজ্ঞ বানর জহর চেনে না, তাকে ঝুটো পাথর দিয়ে এমন করে ঠকাতে হয়। চারু যে সকল কথায় আদরে ব্যবহারে ভূপতি ভুলেছিল, সেগুলি মনে এসে তাকে মুড়ো 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 বলে বেত মারতে লাগল। অবশেষে তার বহু কষ্টের, বহু যত্নের রচনাগুলি যখন মনে উদয় হল, তখন ভূপতি ধরণীকে দ্বিধা হতে বলল। অঙ্কুশতাড়িতের মতো চারুর কাছে দ্রুত পদে গিয়ে ভূপতি বলল, আমার সে লেখাগুলো কোথায়? চারু বলল, আমার কাছেই আছে। ভূপতি বলল, সেগুলো দাও। চারু তখন ভূপতির জন্য ডিমের কচুরি ভাজছিল। বলল, তোমার কি এখনই চাই? ভূপতি বলল, হ্যাঁ, এখনই চাই। চারু কড়া নামিয়ে রেখে আলমারি থেকে খাতা ও কাগজগুলো বের করে আনল। ভূপতি অধীরভাবে তার হাত থেকে সমস্ত টেনে নিয়ে খাতাপত্র একেবারে উনুনের মধ্যে ফেলে দিল। চারু ব্যস্ত হয়ে সেগুলো বার করার চেষ্টা করে বলল, এ কি করলে? ভূপতি তার হাত চেপে ধরে গর্জন করে বলল, থাক। চারু বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। সমস্ত লেখা নিঃশেষে পুড়ে ভস্ম হয়ে গেল। চারু বুঝল, দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কচুরি ভাজা অসমাপ্ত রেখে ধীরে ধীরে অন্যত্র চলে গেল। চারুর সম্মুখে খাতা নষ্ট করবার সংকল্প ভূপতির ছিল না, কিন্তু ঠিক সামনেই আগুনটা জ্বলছিল। দেখে কেমন যেন তার খুন চেপে উঠল। ভূপতি আত্মসম্বরণ করতে না পেরে প্রবঞ্চিত নির্বোধের মতো তার সমস্ত চেষ্টা বঞ্চনাকারিণীর সম্মুখেই আগুনে ফেলে দিল। সমস্ত ছাই হয়ে গেলে ভূপতির আকস্মিক উদ্দামতা যখন শান্ত হয়ে আসলো, তখন চারু আপন অপরাধের বোঝা বহন করে যেরূপ গভীর বিষাদে নীরব নতমুখে চলে গেল, তা ভূপতির মনে জেগে উঠল। ভূপতি বিশেষ করে ভালোবাসে বলে চারু নিজের হাতে যত্ন করে খাবার তৈরি করছিল। ভূপতি বারান্দার রেলিংয়ের ওপর ভর দিয়ে দাঁড়ালো। মনে মনে ভাবতে লাগল, তার জন্য চারুর এই সকল অশ্রান্ত চেষ্টা, এই যে সমস্ত প্রাণপণ বঞ্চনা, এই অপেক্ষা সকরুণ ব্যাপার জগৎ সংসারে আর কি আছে? এই সমস্ত বঞ্চনা এ তো ছলনাকারীর হেয় ছলনা মাত্র।
এই ছলনাগুলোর জন্য ক্ষত হৃদয়ে ক্ষত যন্ত্রণা চতুর্গুণ বাড়িয়ে অভাগিনীকে প্রতিদিন প্রতি মুহূর্তে হৃৎপিণ্ড থেকে রক্ত নিষ্পেষণ করে বার করতে হচ্ছে। ভূপতি মনে মনে বলল, হায় অবলা, হায় দুঃখিনী। দরকার ছিল না, আমার এসবের কিচ্ছু দরকার ছিল না। এতকাল আমি তো ভালোবাসার না পেয়েও পাইনি বলেও জানতে পারিনি। আমার তো কেবল প্রুফ দেখে কাগজ লিখেই চলে যাচ্ছিল। আমার জন্য এত করবার কোনো দরকার ছিল না। তখন নিজের জীবনকে চারুর জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে ডাক্তার যেমন সাংঘাতিক ব্যাধিগ্রস্ত রোগীকে দেখে, ভূপতি তেমন করে নিঃসম্পর্ক লোকের মতো চারুকে দূর থেকে দেখল। ওই একটি ক্ষীণ শক্তি নারীর হৃদয় কি প্রবল সংসারের দ্বারা চারদিক থেকে আক্রান্ত হচ্ছে। এমন লোক কেউ নেই যার কাছে তার সকল কথা সে বলতে পারে। এমন কোনো স্থান নেই যেখানে সমস্ত হৃদয় উদ্ঘাটিত করে সে হাহাকার করে উঠতে পারে। অথচ এই অপ্রকাশ্য, অপরিহার্য, অপ্রতিবিধেয় প্রত্যহ পঞ্জীভূত দুঃখভার বহন করে নিতান্ত সহজ লোকের মতো তার সুস্থ চিত্ত প্রতিবেশিনীদের মতো তাকে প্রতিদিনের গৃহকর্ম সম্পন্ন করতে হচ্ছে। ভূপতি তার শয়নগৃহে গিয়ে দেখল জানলার গড়াত ধরে অশ্রুহীন অনিমেষ দৃষ্টিতে চারু বাইরের দিকে চেয়ে আছে। ভূপতি আস্তে আস্তে তার কাছে এসে দাঁড়ালো। কিছু বলল না, মাথার ওপর শুধু হাতটা রাখল। কিছুদিন পর বন্ধুরা ভূপতিকে জিজ্ঞাসা করল, ব্যাপারখানা কি হে, এত ব্যস্ত কেন? ভূপতি বলল, খবরের কাগজ। বন্ধু বলল, আবার খবরের কাগজ? ভিটেমাটি খবরের কাগজে মুড়ে গঙ্গার জলে ফেলতে হবে নাকি? ভূপতি বলল, না, আর নিজে কাগজ করছি নে। বন্ধু বলল, তবে? ভূপতি বলল, মহীশূরে একটা কাগজ বের হবে, আমাকে তার সম্পাদক করেছে। বন্ধু বলল, বাড়িঘর ছেড়ে একেবারে মহীশূরে যাবে? চারুকে সঙ্গে নিয়ে যাচ্ছ তো? ভূপতি বলল, না, মামারা এখানে এসে থাকবেন। বন্ধুটি বলল, সম্পাদকই নেশা তোমার আর কিছুতেই কাটল না। ভূপতি বলল, মানুষের যা হোক কিছু তো একটা নেশা চাই। বিদায়কালে চারু জিজ্ঞাসা করল, কবে আসবে? ভূপতি বলল, তোমার যদি একলা বোধ হয় আমাকে লিখো, আমি চলে আসব। এই বলে বিদায় নিয়ে ভূপতি যখন দরজার কাছ পর্যন্ত এসে পৌঁছালো, তখন হঠাৎ চারু ছুটে এসে তার হাত চেপে ধরে বলল, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে ফেলে রেখে যেও না। ভূপতি থমকিয়ে দাঁড়িয়ে চারুর মুখের দিকে চেয়ে রইল। হাতের মুষ্টি শিথিল হয়ে ভূপতির হাত থেকে চারুর হাত খুলে আসলো। ভূপতি চারুর কাছ থেকে সরে বারান্দায় এসে দাঁড়ালো। ভূপতি বুঝল অমলের বিচ্ছেদ স্মৃতি যে বাড়িকে বেষ্টন করে জ্বলছে, চারু দাবানলগ্রস্ত হরিণীর মতো সে বাড়ি পরিত্যাগ করে পালাতে চায়। কিন্তু আমার কথা সে একবার ভেবে দেখল না। আমি কোথায় পালাবো? যে স্ত্রী হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করছে, বিদেশে গিয়েও তাকে ভুলতে সময় পাব না? নির্জন বন্ধুহীন প্রবাসে প্রত্যহ তাকে সঙ্গদান করতে হবে? সমস্ত দিন পরিশ্রম করে সন্ধ্যা যখন ঘরে ফিরব, তখন নিঃশব্দ শোকপরায়ণা নারীকে নিয়ে সেই সন্ধ্যা যে কি ভয়ানক হয়ে উঠবে! না, যার অন্তরের মধ্যে মৃত ভার, তাকে বুকের মধ্যে ধরে রাখা, সে আমি কতদিন পারব? আর কত বছর প্রত্যহ আমাকে এমন করে বাঁচতে হবে? যে আশ্রয় চূর্ণ হয়ে ভেঙে গেছে, তার ভাঙা ইটকাঠগুলো ফেলে যেতে পারবো না? কাঁধে করে বয়ে বেড়াতে হবে? ভূপতি চারুকে এসে বলল, না, আমি সে পারবো না। মুহূর্তের মধ্যে সমস্ত রক্ত নেমে গিয়ে চারুর মুখ কাগজের মতো শুষ্ক সাদা হয়ে গেল। চারুর
মুঠো করে খাট চেপে ধরল। তৎক্ষণাৎ ভূপতি বলল, চলো চারু, আমার সঙ্গেই চলো। চারু বলল, না থাক। ভূপতি দেখল চারু মলিন মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে অন্ধকারে মিশে যেতে লাগল। আর তার সাথে সে দেখল মিথ্যা ভালোবাসায় গড়া তার এই সুখের নীর ঝরা পাতার মতো অন্ধকারে হারিয়ে যেতে লাগল। শেষ হলো আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্ট নীর। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর গল্পটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।